হাসিনাকে ফেরত না দিলে বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করবে ভারত। ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক গায়েবী মামলা প্রত্যাহার। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। দ্রুত নির্বাচন হলে দূর হবে সব সমস্যা, বললেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচনের জন্যই আগে সংস্কার চায় জামায়াত। কর ফাঁকির অভিযোগে গোপালগঞ্জে বেনজিরের রিসোর্টে এনবিআরের অভিযান। পল্লবীতে ইলিয়াস মোল্লার দখল করা 7 একর জায়গা উদ্ধার। বাজারে এই মুহূর্তে প্রভাব না থাকায় ওএমএস এর 10 কৃষি পণ্যের প্যাকেজ স্থগিত। ভ্যাট বেশি বাড়ানো হয়নি বললেন অর্থ উপদেষ্টা। স্বাগত শান্তবাজারের আয়োজনে, সঙ্গে আছি আমরা দুজন। আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি বিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করবে ভারত। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি আরও জানান, এখন পর্যন্ত 2500 রাজনৈতিক ও গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, যা 7 দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া বাকি মামলা চিহ্নিত করে ফেব্রুয়ারির মধ্যেই প্রত্যাহার করা হবে। আরও জানাচ্ছেন আজহার লিমন। হাজার হাজার মামলা আর লাখ লাখ আসামি। 2014 সাল থেকে তিনটি একতরফা নির্বাচনের আগে ও পরে বিরোধীরা কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও পুলিশ ঠুকে দিত এমন মামলা। বিস্ফোরক কিংবা অস্ত্র আইন, পুলিশের কর্তব্য কাজে বাধা কিংবা বিশেষ ক্ষমতা আইনের এই মামলাগুলো করা হতো সরকারিভাবেই পুলিশের মাধ্যমে। আসামি তালিকায় কেন্দ্র থেকে তৃণমূল, ডাকসাইটে পরিচিত রাজনৈতিক নেতারা তো থাকতই, লেখা হতো অজ্ঞাতনামা অনেকেই। বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিলেন, কিন্তু এমন সব গায়েবী মামলার ভয়ে তটস্থ থাকতেন না গেল 1.5 দশকে তেমন রাজনৈতিক কর্মী খুঁজে পাওয়াই বরং কঠিন। বিরোধী দমনের এমন সব মামলায় দিনের পর দিন রিমান্ড, জামিন না পাওয়া থেকে শুরু করে 5 আগস্টের আগ পর্যন্ত ঘর ছাড়া ছিলেন এমন বিরোধী রাজনৈতিক দলের সদস্য সংখ্যাও লক্ষাধিক। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক ও গায়েবী মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে 25 জেলায় এরই মধ্যে অন্তত 2500 মামলা চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বিগত সরকারের আমলে শুধুমাত্র মতামত প্রকাশের জন্য দায়ের 332টি মামলার মধ্যে 113টি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন করা হয়, এখন নামে বেনামে যে মামলা বাণিজ্য চলছে তার ব্যাপারে কি হবে? 5 অগাস্টের আগে এবং পরের হয়রানিমূলক মামলার মধ্যে 2টা সুস্পষ্ট পার্থক্য আছে। 5 অগাস্টের মামলাগুলা করেছে সরকার, পুলিশ। 5 অগাস্টের পরবর্তী মামলা সরকার করে নাই, বিভিন্ন ব্যক্তি করছে। খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যক্তি করছে। তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে, কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে, কেউ কেউ চাপে পড়ে করছে, কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে। আমরা একটা মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে 5 অগাস্টের আগের আর পরের মামলা একটু ডিফারেন্ট, একটু প্লিজ খেয়াল রাখবেন। আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে, এই মামলাগুলা যখন হবে পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। এই সংবাদ সম্মেলনে সদ্য জারি করা সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 নিয়েও জানান আইন উপদেষ্টা। বলেন, সর্বোচ্চ বিচার পাবার যে আদালতকে চরম মানবাধিকার লঙ্ঘনের প্ল্যাটফর্মে পরিণত করা হয়েছিল রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়ার মাধ্যমে, তারা আশা করছেন নতুন এই আইনের মাধ্যমে সে পথ রুদ্ধ হবে। আমরা পরে কি হবে এটা আমরা বলতে পারি না। আমরা কিছু বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাচ্ছি, সংস্কার তৈরি করে দিয়ে যাচ্ছি। এরকম বহু সংস্কার আপনার 2008 সনের 111 পিরিয়ড আমরা যখন বলি ওই সময় করা হয়েছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট পরবর্তীকালে কোনো কিছুই রাখে নাই। তো পরবর্তীকালে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে পরবর্তীকালে যে রাজনৈতিক সরকার আসবে, সেটা যে দলেরই হোক, তারা জুলাই গণ অভ্যুত্থানকালে মানুষের যে স্যাক্রিফাইস, আত্মদান, রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা,
সেটাকে আগের মতো পদদলিত করবে না বলে আমার বিশ্বাস। ব্রিফিংয়ে সাংবাদিকরা নির্বাচন, বিচার ও শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রশ্ন করেন। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আরও জানান, জুলাই আগস্টের গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 স্থাপনের ব্যাপারেও চিন্তা করছে সরকার। বিচারের গতি নিয়ে আমরা তো চোখে দেখি না, তো এই জন্য মনে হয় তো গতিটা স্লথ, কোনোভাবেই স্লথ না, আপনাদের এটা আশ্বস্ত করতে পারি। আজহার লিমন, এখন ঢাকা। বিএনপি মহাসচিব বলেছেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন হলে সব সমস্যা দূর হবে। অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার জঞ্জালের মধ্যে দায়িত্ব নিয়েছে, তাই তাদেরকে সময় দেওয়ার পক্ষে বিএনপি। এদিকে যশোরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার পর যে সংস্কার হয়েছে তার 90 ভাগে করেছে বিএনপি। আরো জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরেই চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী সহ নানা স্তরের মানুষের বিভিন্ন দাবির মুখে পড়েন। সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন, শাহবাগ কিংবা প্রেস ক্লাব চত্বর ঘিরে অস্থির সময় লক্ষ্য করেছে দেশবাসী। হঠাৎ দায়িত্ব পাওয়া একটা সরকার বিভিন্ন দাবির যাতাকলে যখন পৃষ্ঠ, ছাত্র নাগরিক সমাজ থেকে উঠছে নানাবিধ অভিযোগ, সে সময় মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হটকারিতা করে অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। অন্তর্বর্তী সরকার জঞ্জালের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হটকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এ সময় দ্রুত নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন হলেই চলমান সকল সমস্যার সমাধান হবে। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। অন্যদিকে যশোরে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতা পরবর্তী দেশে যে সংস্কার হয়েছে তার 90 ভাগেই করেছে বিএনপি, তাই সংস্কার নিয়ে কারো ছবক চান না তারা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশবাসী ও নেতাকর্মীদের অনেক প্রত্যাশা থাকলেও ধৈর্য ধারণের পরামর্শ বিএনপির। যে কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। জামায়াত ও ইসলামী আন্দোলন জোটবদ্ধ হয়ে নির্বাচনে আগ্রহী। আসছে নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোকেও সাথে চায় দল দুটি। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে বরিশালের চরমোনায় বৈঠক করেন ইসলামী আন্দোলন ও জামায়াতের আমির। পরে বরিশাল ঈদগাহ মাঠে কর্মী সমাবেশে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। বিস্তারিত প্রতিবেদনে। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত, ঠিক তখনই অতীত রেকর্ড ভেঙে একই মঞ্চে জামায়াত ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার বেলা 12টার দিকে বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন তারা। পরে একই মঞ্চে ব্রিফ করেন দুদলের আমির। এ সময় আগামী নির্বাচনে সব ইসলামী দল একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলে জানান তারা। বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগে প্রয়োজনীয় সংস্কার, তারপর ভোট। আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না। আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল।
আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দুপুর 2:30টার দিকে স্পিড বোটে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন জামাতের আমির। যোগ দেন কর্মী সমাবেশে। বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, ভবিষ্যতে আর কেউ যেন ফেসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাতের আমির। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। এ সময় দলমত ও জাতি ধর্ম নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান দলীয় প্রধান। হুঁশিয়ারি দেন, চাঁদাবাজ লুটপাটকারীদের আগামী বাংলাদেশে ঠাঁই হবে না। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। গুম, খুন ও নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক, দেশের অধিকাংশ জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গণহত্যাকারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি বিগত 3টি নির্বাচনের দায়িত্ব পালনে ব্যর্থ 3 নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশনের গঠনেরও সুপারিশের কথা জানান তিনি। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসেন। শুধু জুলাই আগস্টের আন্দোলনেই নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় 1,500-এর বেশি মানুষকে। আহত কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন কয়েক হাজার মানুষ। তারও আগে বিগত 16 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সকল অভিযোগই তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এই প্রশ্নটা এখন নানাভাবেই চাওড় হচ্ছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলছেন, জুলাই গণহত্যার সাথে জড়িতরা আবার ক্ষমতায় আসুক তা চায় না দেশের অধিকাংশ মানুষ। ফেরারি আসামিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, গুম, খুন সহ যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা, ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। তিনি বলেন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি, রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধ এবং দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করা সহ নানা ধরনের সুপারিশও দেওয়া হয়েছে। আমরা লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি, রাজনৈতিক দলের কথা বলছি, শ্রমিক সংগঠন বিলুপ্তি করার কথা বলেছি, বিদেশি শাখা বিলুপ্তির কথা বলেছি, নতুন দলের নিবন্ধন সহজতর করার কথা বলেছি, 5 বছর পর পর দলের নিবন্ধন নবায়ন করার কথা বলেছি, এবং দলের আর্থিক অডিট রিপোর্ট জনগণের কাছে উন্মুক্ত করার কথা বলেছি। এগুলো বদিউল আলম মজুমদার বলেন, গত 3 নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তারা শপথ ভঙ্গ করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংবিধান আমাদেরকে, ওই যে কোন একটা মাহমুদুর রহমানের বইতে আছে, আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছু কথা, ওই যে আমাদের সংবিধানের আওতায় এটা ভাবাও যায় না। প্রার্থীরা তাদের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। রাষ্ট্রীয় গণমাধ্যমে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে, এমন সুপারিশও এসেছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। গালিব, বিপুল আয়কর ফাঁকের অভিযোগ তদন্তে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাভানা রিসোর্টে অভিযান চালিয়েছে এনবিআর এর বিশেষ গোয়েন্দা সেল এবং রিসোর্ট ঘুরে দেখার পাশাপাশি তারা প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র সংগ্রহ করেছে। প্রত্যন্ত অঞ্চলে এত বড় বিনিয়োগ, আসলে এটা
সত্যিকার অর্থেই যে কারোর কাছে সেটা সন্দেহজনক। কর্মকর্তারাও তাই বলছেন যে তিনি যে অবৈধ সম্পদ অর্জন করেছিলেন সেটাকে খরচ কিংবা বিনিয়োগ দেখানোর জন্যই এই ধরনের আয়োজন কিংবা এই ধরনের স্থাপনা সেখানে তিনি আসলে নির্মাণ করেছেন। এ নিয়ে মাঝার মাহবুবের একটি প্রতিবেদন রয়েছে। গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের প্রত্যন্ত এ গ্রামে ৬০০ বিঘার বেশি জমি নিয়ে সাভানা রিসোর্ট গড়ে তুলেছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। অভিযোগ রয়েছে অবৈধ আয় থেকে এখানে বিনিয়োগ করেছিলেন তিনি। বেনজিরের ক্ষমতার দাপটে ২০২২ সাল পর্যন্ত সবার মুখ বন্ধ থাকলেও তিনি অবসরে যাওয়ার পর সামনে আসে এই রিসোর্টের আলোচনা। পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে বেনজিরের শত অপকর্মের মধ্যে একটি সাভানা রিসোর্ট। এর জন্য হিন্দু ধর্মাবলম্বীদের জমি জবরদখল করেন তিনি। এদিকে বেনজির পালানোর পর এখনো ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পান ভুক্তভোগী গ্রামবাসী। আরো ১২ লিং উত্তর মোজাবে, যে উনি যে রাস্তাটা যে করে নিয়েছে আরো ১২ লিং উত্তর মোজাবে। এখন ওকে দাপট বেশি, আমাকে কিচ্ছু করে এখন আমরা কম দামি মানে ১-২ লাখ ৮০-৯০ ৩ লাখ এরকম গেছে। প্রত্যন্ত গ্রামেও নিচু জমি ভরাট করে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির রিসোর্ট। ২০টি বিশাল আকৃতির পুকুর, সিঙ্গেল ডুপ্লেক্স মিলে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ ১৪টি। সুইমিং পুলের পাশেই রয়েছে বার, যার চারপাশেই ঝর্ণা। দুর্নীতির ফিরিস্তি প্রকাশ হওয়ার পর দুদকের আবেদনে গেল বছরের মাঝামাঝি রিসোর্টটি ক্রোকের নির্দেশ দেন আদালত। এরপর থেকেই ঢিলেঢালাভাবে চলছে কার্যক্রম। এটা তো আমি বলতে পারি না যে কারা আসে। দর্শনার্থী আসে, জাস্ট আমার কাছে আসে, আমার কাছে টিকিট আছে। সুইমিং পুলের ১ ঘন্টা ৩০০ টাকা আমার কাছে টিকিট নিয়ে তারা গোসল দেয়। আগে এটা আর কি খালি জায়গা ছিল, স্যার কিনে এটা ভরাট করছে করে আর কি এটা করছে। এবার অভিযোগ তদন্তে রিসোর্টে অভিযান চালালো এনবিআরের বিশেষ গোয়েন্দা সেল সিআইসি। রিসোর্ট ঘুরে দেখার পাশাপাশি প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র সংগ্রহ করেন তারা। বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। বেনজিরের অঢেল সম্পদের বিষয়ে তদন্তে একসঙ্গে কাজ করছে দুদক, এনবিআর, ভূমি বিভাগ ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক। রিসোর্ট তৈরির আগে কোনো কর্তৃপক্ষকেই তিনি সঠিক হিসাব দেননি বলে উঠে আসছে তদন্তে। আমরা সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে, করফাকির তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমরা করফাকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। আলোচিত এই রিসোর্টে ঠিক কত টাকা ব্যয় হয়েছে তা এখনও জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে একসঙ্গে তদন্ত শেষে অবৈধ সম্পদের তথ্য মিলবে বলে জানানো হয়েছে। মধুরিমা, চন্দ্রিকা, চন্দ্রিমা নামের এই কটেজগুলোতে এক রাত থাকতে গেলে ১২,০০০ টাকা আর একদিন থাকতে গেলে ৭,০০০ টাকা খরচ করতে হয়। কিন্তু গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষেরা থাকেন না এই কটেজগুলোতে। কিন্তু কেন বেনজির এত টাকা খরচ করে এই রিসোর্ট তৈরি করেছেন? সংশ্লিষ্টরা বলছেন যে বেনজিরের যে অবৈধ আয় সেটি কোথা থেকে আয় করেছেন সেটি দেখানোর জন্যই হয়তো এই রিসোর্ট তিনি তৈরি করেছেন। সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে তার চাকরি যাওয়া এবং আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গেও। মাঝার মাহবুব, এখন গোপালগঞ্জ। রাজধানীর মিরপুরে ৭ একর জায়গা দখল করে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান শেষে ২০০৬ সালে বরাদ্দ দেওয়া ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে জমি বুঝিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে উচ্ছেদ অভিযানে ঘর বাড়ি হারানো বস্তিবাসীর দাবি পুনর্বাসনের। আরও জানাবেন মাঝার ইমন। এক যুগের বেশি সময় ধরে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে এই বস্তি, যার প্রশ্রয়দাতা আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। এ কারণে এটি মোল্লা বস্তি নামে পরিচিত। রাজধানীর মিরপুর ১২ নম্বরে ঝিলপাড়ে ৭ একর জায়গায়
উদ্ধারে মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযানে নামে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে বিপাকে পড়ে বস্তিতে বসবাসকারী 15 থেকে 20,000 নিম্ন আয়ের মানুষ। আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রী সরিয়ে নিতে পারলেও থাকার জায়গা হারিয়ে দিশেহারা বস্তিবাসীরা। কণ্ঠে করুণ আকুতি পুনর্বাসনের। একটু সময় দিত তাহলে মানে আমরা সব নিয়ে যেতে পারতাম ভাই। একসাথে ভাঙছে, আমরা সব গোছাইতেছি, গোছাতে পুরো ভাঙে গেছে ভাই। কিছু নেওয়ার মতো কিছু নাই। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? আমাদের তো ফেভার থাকার মতো আমাদের নাই। আমরা এখানে যে স্বল্প মানুষ, যে আমরা একটু জেনে না কম টাকায় থাকতে পারি, আমরা আজকে এখানে আসছিলাম। আমাকে যদি 1 মাস সময় দিতে তাহলে আমরা একাধিক জায়গাটা আমরা তো ফিরে থাকতে পারি। অভিযানের আগে একাধিকবার নোটিশ দেওয়ার কথা উল্লেখ করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যেই বরাদ্দ দেয়া জায়গাটি সংশ্লিষ্ট সংগঠনকে বুঝিয়ে দিতেই এই অভিযান। এই জায়গাটা অ্যাকচুয়ালি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 2006 সালের দিকে এটা ঢাকা সাংবাদিক সমিতিকে এটা বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী। তো পরবর্তীতে এটা বেদখলে ছিল। তো এটা এই বছর আমরা এই গত 1 মাস ধরে আমরা সময় চিঠি চালাচ্ছি বা ওদেরকে নোটিশ করা সব মিলে প্রায় মাস 2 মতো সময় নিয়ে আমরা এটা আজকে আমাদের গৃহায়ণের জন্য আমরা গৃহায়ণ আবার ফেরত নিলাম এবং এটা আমরা যাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাদেরকে সেটা আমরা বুঝিয়ে দিব। উচ্ছেদ অভিযানের পর বরাদ্দকৃত জায়গা বুঝে পাওয়ার কথা জানায় ঢাকা সাংবাদিক সমবায় সমিতি। সংগঠনটি বলছে, সাংবাদিকদের আবাসনে ব্যবহৃত হবে এই জমি। আমরা দীর্ঘকাল এই জায়গা পুনরুদ্ধারের জন্য সরকারের কাছে অনেকবার নিবেদন করেছি, কিন্তু কোনো কাজই হয়নি। মূলত স্বৈরাচারী সরকার থাকার কারণে আমরা এটা ফেরত পাইনি। এখন স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, ইলিয়াস মোল্লা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা নতুন করে এই সরকারের কাছে, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আমরা আবেদন করেছি আমাদের জায়গাটা আমাদেরকে পুনরুদ্ধার করে বুঝিয়ে দেওয়া হোক। বস্তিতে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ রেখেছিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। মাঝার ইমন, এখন, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে তেমন প্রভাব না থাকায় ওএমএস এর মাধ্যমে 650 টাকায় 10টি কৃষি পণ্যের প্যাকেজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। কৃষি পণ্যগুলোর মধ্যে ছিল 30 টাকা দরে 5 কেজি আলু, 130 টাকায় 1 ডজন ডিম, 70 টাকায় 1 কেজি পেঁয়াজ, 1 পিস লাউ 50 টাকায়, এছাড়াও 1 কেজি মিষ্টি কুমড়া, 1 কেজি করলা, 1 কেজি পটল, 1 কেজি কচুরমুখী, 3 কেজি পেঁপে, 100 গ্রাম কাঁচা মরিচে পাওয়া যাবে 250 টাকায়। এই পুরো প্যাকেজটি ক্রেতাকে একসাথে কিনতে হতো। ওএমএসটা আপনারা জানেন, আমরা খুব ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম। ওটা জন্য স্পেশাল টাকাও দেওয়া হয়েছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে। অথবা এটা হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনার ইসে করা যাবে না, কারণ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়। আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে ইস্যু হবে, ওষুধের কম, আপনার ইসে এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন কমে দিই, বেশিরভাগ গেলে ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি হ্যাঁ না দুধের দাম তো কমে যায়, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার তো ব্যর্থ বাড়ানো হয়। গালিব, ট্রাম্পের অধীনে নতুন যুক্তরাষ্ট্রে অভিবাসন ও সীমান্ত সুরক্ষা ইস্যুতে আরও কঠোর পদক্ষেপ দেখতে চান বেশিরভাগ শ্বেতাঙ্গ মার্কিন। নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতেই বিভিন্ন স্থানে উল্লাস মারতেন ট্রাম্পের যারা সমর্থকরা ছিলেন তারা। এবং মিম, নিশ্চয়ই মনে আছে আপনি নির্বাচনের আগে আমরা ট্রাম্পের ইসরায়েল গাজা যে যুদ্ধ তা নিয়ে কিন্তু অনেক মন্তব্য শুনেছি, কিন্তু আমেরিকার পররাষ্ট্র নীতি যে খুব একটা পরিবর্তন হয় না, যেই আসুক না কেন, সেটি কিন্তু আবারও রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলছেন যে ট্রাম্পের এই প্রশাসনের সময় আরও বেশি সহায়তা পাবে ইসরায়েল। এ নিয়ে সৈয়দ ইফতেখারের একটি প্রতিবেদন রয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরের আসনে বসে প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশের মাধ্যমে চমক দেখালেন। তার ভক্তরাও এতে বেশ খুশি। ঠিক যেমন যুক্তরাষ্ট্র তারা মনে মনে প্রত্যাশা করেন, রিপাবলিকান ট্রাম্প ঠিক তাই করতে বদ্ধপরিকর। এতে প্রতিবেশী কানাডা, মেক্সিকো শুল্ক চাপে পড়বে আর কপাল পুড়বে লাখ লাখ অভিবাসীর।
the momentum with the youth that he brings and a certain optimism and hope that we haven't seen in at least 8 years. Loving God for bringing us Trump back. That's what I have to say. I love my God. ঠিক পেছনে হোয়াইট হাউস, এর সামনে যে ভিড় দেখা যাচ্ছে তা আগামী কয়েকদিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ তারা আগামী কয়েকদিনও এরকম জোরদার নিরাপত্তা রাখবে। ইতিমধ্যে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু করেছেন তার কার্যক্রম। ব্যবসা বাণিজ্যকে তিনি সবচেয়ে আগে গুরুত্ব দেবেন বলে মনে করা হচ্ছে, আর তাই তো খুশি নানা শ্রেণী পেশার ব্যবসায়ী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাধারণ মানুষের চাওয়া এখন আকাশচুম্বী। রাতারাতি তিনি কি করে এই সকল সমস্যার সমাধান করেন সেটি এখন দেখার বিষয়। তবে সাধারণ মানুষ বলছেন ব্যবসায়ী হওয়ায় ব্যবসা বাণিজ্যের যে গুরুত্ব তিনি বেশ ভালোভাবেই উপলব্ধি করবেন, সেটি স্বস্তির বটে। পাশাপাশি বিশ্বব্যাপী বন্ধ হবে যুদ্ধ এবং সাধারণ মানুষ পাবে শান্তি। People that have connections in power, business owners that have connections to the people in government have a preferential treatment on their licensing process, their insurance process. Kind of prioritizing security instead of prioritizing a lot of other things like climate change or any of that other crap that we've been doing now. And I'm excited to see Trump get back into power. We need a strong leader. We need যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসের সামনে থেকে সৈয়দ ইফতেখার এখন। শনিবার নাগাদ আরও 4 জিম্মিকে মুক্তির ঘোষণা দিয়েছে হামাস। এর আগে সোমবার যুদ্ধবিরতি শুরুর পর 3 জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। বিনিময়ে 90 কারাবন্দীকে নিজ দেশে ফেরত পাঠালেও পশ্চিম তীর থেকে 64 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অঞ্চলটিতে নিহত কমপক্ষে 6 জন। ইসরায়েলের সুরক্ষার জন্য এই অভিযানকে বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতা গ্রহণের পর পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের উপর জো বাইডেনের নিষেধাজ্ঞার আদেশ তুলে নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই শুরু হয়েছে এই অভিযান। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার বাস্তুচ্যুত মানুষ ফিরেছেন ধ্বংসপ্রায় নিজ বাড়িতে। ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করছেন ফিলিস্তিনিরা। রাফায় পাওয়া গেছে 137টি মরদেহ। উপত্যকার পাশাপাশি অবরুদ্ধ পশ্চিম তীরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা। শেষ করছি শান্তবাজার। শিরোনামগুলো আরো একবার। হাসিনাকে ফেরত না দিলে বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করবে ভারত। ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক গায়েবী মামলা প্রত্যাহার। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। দ্রুত নির্বাচন হলে দূর হবে সব সমস্যা, বললেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচনের জন্যই আগে সংস্কার চায় জামায়াত। কর ফাঁকির অভিযোগে গোপালগঞ্জে বেনজিরের রিসোর্টে এনবিআরের অভিযান। পল্লবীতে ইলিয়াস মোল্লার দখল করা 7 একর জায়গা উদ্ধার। বাজারে এই মুহূর্তে প্রভাব না থাকায় ওবিএসের 10 কৃষি পণ্যের প্যাকেজ স্থগিত। ভ্যাট বেশি বাড়ানো হয়নি বললেন অর্থ উপদেষ্টা। এই ছিল শান্তবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।